আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। 5 মিনিট লেট হলো আমাদের কিছু কারণে। তোমাদের জন্য লেট হলো আর কি, তোমাদের জন্য একটু সেট আপ দিচ্ছিলাম, বিভিন্ন কর্মকাণ্ড করা লাগবে। সমস্যা নাই, জীবনে এরকম অনেক 5 মিনিট নষ্ট হবে, বাট আমাদেরকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সবাই আস্তে ধীরে জয়েন দিয়ে ফেলো, আমরা শুরু করে ফেলবো ক্লাস। আজকে আমার শরীরটা একটু খারাপ, বাট সমস্যা নাই, শরীর খারাপের ইফেক্ট ক্লাসে পড়বে না ইনশাআল্লাহ। বাট তোমাদেরকে বেশ অ্যাক্টিভ হতে হবে, বুঝছো? যত অ্যাক্টিভ আছো তার থেকে আরো অনেক অ্যাক্টিভ হতে হবে। আজকে কি পড়াবেন তান্ত্রিক ভাইয়া? আজকে কেমিস্ট্রি পড়াবো। হ্যাঁ, আজকে কেমিস্ট্রি পড়াবো আমরা। সো রসায়ন সেকেন্ড পেপার। আজকে আমরা পড়বো হচ্ছে চার্লসের সূত্র। তো এটা আসলে সেরকম কিছু না, ফ্যাক্টর না। আমরা চার্লসের সূত্রটা পড়বো, বাট তার আগে আমাদের বয়েলের সূত্রের কিছু জিনিস বাকি আছে, সেগুলো আমরা দেখে আসবো। হ্যাঁ, মানে এই অধ্যায়টা আমাদের হচ্ছে বিভিন্ন ল অফ গ্যাসেস, ল অফ গ্যাসেস এই নিয়ে আমরা পড়বো। অনেকগুলো ল পড়বো আমরা, কিছু ল ফিজিক্সে আছে, কিছু ল কেমিস্ট্রিতে আছে, সব মিক্স করেই আমরা পড়বো। এবং এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে ফিজিক্স চ্যাপ্টার 10, ফিজিক্স চ্যাপ্টার 10 তোমাদের পড়া হয়ে যাবে। চ্যাপ্টার 10 পড়া হয়ে যাবে, বুঝলা? এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে ফিজিক্স চ্যাপ্টার 10 পড়া হয়ে যাবে। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু 2 in 1, এই চ্যাপ্টারটা 2 in 1। যেমন তোমরা যদি ফিজিক্সের আবার গতিবিদ্যা মানে প্রাসের অধ্যায়টা পড়ো, তাহলে কিন্তু তোমাদের ম্যাথের সেকেন্ড পেপারের গতিবিদ্যা অধ্যায়টা হয়ে যাবে, বুঝলা? সো দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। ওকে, তো তোমরা কি রেডি? আমরা কি শুরু করতে পারি? বলো ভাইয়া, ভিডিওতে নিজেকে না দেখালে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শুরু করি, চলো। তো আসলে আমরা বয়েলের সূত্র নিয়ে একটু কথা বলি। বলো তো ভাই, বয়েলের সূত্রটা কি ছিল? মানে বয়েলের সূত্রের সমীকরণটা কি ছিল আমাদের, বলো। বয়েলের সূত্রের সমীকরণটা কি ছিল বলো জলদি। ভাই ম্যাথ দুইটা করান, করাবো করাবো, সব করানো হবে, টেনশন নিও না। মিনহাজ এক মেসেজ বারবার না, হ্যাঁ, কেউ এক মেসেজ বারবার লিখবে না, একবার, ঠিক আছে? একবার, দুইবার, ডান। হ্যাঁ, সো আমাদের চার্লসের সূত্রটা ছিল আসলে ওইভাবে আমরা না বলে আমরা সবসময় চার্লসের সূত্র, সরি মানে বয়েলের সূত্র, বয়েলের সূত্র আমরা শুরু করব হচ্ছে এইভাবে, ভি প্রপোর্শনাল টু 1/p, দ্যাট ইজ দ্য ল। বাট আমরা আসলে এখান থেকে পেয়েছিলাম পিভি ইকুয়াল কে, দেন আমরা আলটিমেটলি বলছিলাম যে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2, তাই না? P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটার সাথে ঘনত্বের সম্পর্ক নিয়ে আসব। তো লিখো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, লিখো দেখি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি বলতো? সূত্র থেকে যেগুলো আসে, তাই না, সেগুলোকে আমরা বলি হচ্ছে অনুসিদ্ধান্ত। তোমরা ম্যাথে পড়ে আসছো না? অনুসিদ্ধান্ত, সূত্র থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা বলি হচ্ছে অনুসিদ্ধান্ত। হ্যাঁ, লনের গ্রাফটা দেখাবো, বাট লনের গ্রাফটা একটু ক্রিটিক্যাল, টেনশন নিও না, টেনশন নিও না। ওকে, আগের লেকচার করি না, এটা কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, সমস্যা নাই। ওকে, তো অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা ঘনত্বের সম্পর্ক চাচ্ছি। তো তোমরা বলো দেখি, ঘনত্বের সম্পর্ক তোমরা পড়ে আসছো, ঘনত্ব ডেনসিটি, তাই না? রো, রো ইকুয়াল কি ছিল বলতো? m/v, তাই না? রো ইকুয়াল m/v, তোমরা পড়ে আসছো না এই জিনিসটা? রো ইকুয়াল m/v, হ্যাঁ তোমরা এটা পড়ে আসছো। তাহলে এখান থেকে বলো দেখি ভাই, এখান থেকে তুমি লিখতে পারো না v ইকুয়াল টু m/রো? লিখতে পারো? অবভিয়াসলি তুমি লিখতে পারো। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো v1 ইকুয়াল টু m1/ρ1, অথবা লিখতে পারো v2 ইকুয়াল টু m2/ρ2, তাই না? m2/ρ2, m হচ্ছে কি ভর, ভি হচ্ছে আয়তন, তাহলে v1 v2 তুমি পেয়ে যাচ্ছ ঘনত্বের আকারে। তাহলে আমি যদি এই ফর্মুলাটাতে এখন বসাই, খেয়াল রাখো আমার দিকে, আমি যদি এখন এই ফর্মুলায় বসাই P1 ইন্টু V1 এর জায়গায় আমি কি বসাবো বলতো?
ভি1 এর জায়গায় আমি বসাবো হচ্ছে m1 ডিভাইডেড বাই রো 1, m1 ডিভাইডেড বাই রো 1। ঠিক আছে, রো রো লিখো আবার, মানে দুইটাই পি বানাই ফেললো না, ঠিক আছে, রো 1। ওকে, তাহলে পি2 ইন্টু কি হবে বলতো, m2 ডিভাইডেড বাই রো 2। ওকে, এখন কথা হচ্ছে যে এবার কি করতে পারি, বয়েলের সূত্রতে আমাদের একটা কথা ছিল, কি ছিল বলো দেখি, ভর হবে কি, ভর ধ্রুবক থাকবে, তাই না, ভর ধ্রুবক, এটা আমাদের বয়েলের সূত্রের একটা মেন কনস্ট্যান্ট ছিল। আর একটা কনস্ট্যান্ট ছিল কি বলতো, তাপমাত্রা হবে ধ্রুবক, তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না, ভর পরিবর্তন হওয়া যাবে না। তো ভর ধ্রুবক মানে কি ভাই, ভর ধ্রুবক মানে হচ্ছে m1 ইকুয়াল টু m2 না, এটা হচ্ছে না ভর ধ্রুবক মানে, ভর ধ্রুবক মানে হচ্ছে m1 ইকুয়াল টু m2। তাহলে আমি কি m1 m2 কেটে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমার ফর্মুলা কি থাকে বলতো, p1 ডিভাইডেড বাই রো 1 ইকুয়াল p2 ডিভাইডেড বাই রো 2। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের বয়েলের অনুসিদ্ধান্ত। বোঝা গেল? p1 ডিভাইডেড বাই রো 1 ইকুয়াল p2 ডিভাইডেড বাই রো 2। ভাইয়া কে এর কি কোনো নির্দিষ্ট মান আছে? না, পি আর ভি এর গুণফল যত সেটাই হচ্ছে কে এর মান। বোঝা গেল? তার মানে তোমাকে যদি ঘনত্ব দিয়ে ম্যাথ করতে দেয় পারা যাবে, ঘনত্ব দিয়ে ম্যাথ করতে দেয় পারা যাবে। p1 v1 ইকুয়াল টু p2 v2 এগুলা পড়ে আসছি। তো ভি ভি মানে কি, রো ইকুয়াল টু এম বাই ভি ঘনত্ব, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো, তাহলে v1 মানে হচ্ছে m1 বাই রো 1, v2 মানে m2 বাই রো 2। তাহলে v1 এর জায়গায় আমি m1 বাই রো 1, v2 এর জায়গায় m2 বাই রো 2 বসাই ফেললাম। এখন যেহেতু বয়েলের সূত্র অনুযায়ী আমাদের ভর ছিল ধ্রুবক, তার মানে m1 ইকুয়াল টু m2, তাহলে m1 m2 কেটে দিলাম, তাহলে আমাদের থাকে p1 বাই রো 1 ডিভাইড বাই p2 বাই রো 2। এখন এটাকে যদি তুমি আরো সাজায় গুছাই লিখো তাহলে কি পাবা বলতো, p1 বাই p2 ইকুয়াল টু কি হবে, রো 1 বাই রো 2, p1 বাই p2 ইকুয়াল টু রো 1 বাই রো 2। তার মানে কি বলতো, এটা কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপের সাথে ঘনত্বের সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক বলো দেখি। m1 m2 আলাদা দেওয়া থাকলে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, m1 m2 সমান না হলে বয়েলের সূত্র হবে না। ওই যে বেলুনের উদাহরণ দিয়েছিলাম, বেলুন ফুলানোর সময়। পরে হইলে ভালো হইতো ভাই, কিছু বললাম ফোন দিব তখন নিয়ে আসেন। ফোন দেবনি ভাই আমি, ঠিক আছে, হ্যাঁ? ওইটা নিয়ে চলে যান, তাহলে গরম করে আবার নিয়ে আসো, ঠান্ডা হয়ে যাবে তো। আচ্ছা, সমানুপাতিক সম্পর্ক, তাই না? তার মানে সমানুপাতিক সম্পর্ক এখানে আমাদেরকে বলে পি প্রপোর্শনাল টু হচ্ছে রো। তার মানে কি ভাই, তার মানে হচ্ছে চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। কিভাবে চাপ বাড়লে ঘনত্ব বাড়ে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। ধরো ধরো এই জিনিসটাকে একটু আমরা সাইডে ছোট করে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এখানে খেয়াল করো, বিষয়গুলো ফিল করার চেষ্টা করো। যে মনে করো এখানে, এইখানে এর মধ্যে কিছু গ্যাস আছে। কয়টা গ্যাস মনে করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা গ্যাস আছে, ঠিক আছে। তাহলে এটার আয়তন ছিল হচ্ছে v1 আর এর উপরে চাপ ছিল হচ্ছে p1। এখন যদি আমি চাপ বাড়িয়ে দেই, এর উপরে যদি এখন চাপ বাড়াই, চাপ যদি বাড়াই তাহলে আয়তন কি হবে বলো দেখি, ফিল করো। চাপ যদি বাড়াই তাহলে গ্যাসের আয়তন কি হবে, কমে যাবে, মানে এটা সংকুচিত হয়ে যাবে, তাই না, ছোট হয়ে যাবে। তাহলে মনে করো এটা ছোট হয়ে গেল, তাহলে ছোট হলো, বাট ভর কি পরিবর্তন হবে না, আমার গ্যাসের মলিকুল 10টা 10টাই থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো তো এখানে ঘনত্বটা বেশি না, এটা p2, আয়তন হয়ে গেছে v2। তাহলে p1 ছিল
P2টা কি, P2 কি হয়েছে, বেড়েছে, চাপ বাড়ার কারণে আয়তন কমে গিয়েছে। তো এখানে ছিল ঘনত্ব ρ1, এখানে ছিল ঘনত্ব ρ2, তাহলে চাপ বাড়ার কারণে দেখো ঘনত্বটা বেড়ে গিয়েছে, মানে বেশি ঘন হয়ে গিয়েছে, কাছাকাছি চলে আসছে সব, তাই না? এখানে বড় জায়গা জুড়ে ছিল, আয়তন কমে যাওয়ার কারণে ঘনত্বটা বেড়ে গিয়েছে। গ্যাস গোনা যায়? কেন গোনা যাবে না? 9-10-এ পড়ে আসছো না? হ্যাঁ, 9-10-এ পড়ে আসছো না কতটি গ্যাসের অণু রয়েছে? তাসরিফ বলছো M1 M2 কাটাকাটি কিভাবে? তুমি যদি এটা না বোঝো যে M1 M2 কাটাকাটি কিভাবে, তাহলে তুমি আগের 2টা ক্লাস কিছুই বোঝো নাই, তুমি আগের 2টা ক্লাস কিছুই বোঝো নাই। ভর ধ্রুবক, এটা ছিল বয়েলের সূত্রের মেন কথা। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? তাহলে P1/ρ1 ইকুয়াল P2/ρ2, তার মানে চাপ হচ্ছে, চাপ প্রয়োগ করলে কি হয়, ঘনত্বটা বাড়ে। তাহলে আমরা 2টা ফর্মুলা পেলাম, এখন থেকে আমরা এই 2টা ইউজ করতে পারবো, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। বলো কারো কোনো সমস্যা আছে এত দূরে? কারো কোনো সমস্যা আছে এত দূরে? তাহলে বলো দেখি, তোমাকে যদি একটা গ্রাফ আঁকা দিতে বলা হয় এখন, যে পি ভার্সেস রো বা রো ভার্সেস পি, রো ভার্সেস পি, মনে করো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা তো বোর্ডে দিবে না, মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিল যে রো ভার্সেস পি, ঘনত্ব বনাম চাপের গ্রাফ, তাহলে কি হবে বলো দেখি? তাহলে কি হবে? আমরা একটু আগে দেখে আসলাম যে রো সমানুপাতিক হচ্ছে পি, তাই না? চাপ মানে ঘনত্ব হচ্ছে চাপের সমানুপাতিক, তাহলে রো ইকুয়াল কি হবে, একটা ধ্রুবক চলে আসবে কে ইন্টু পি। তাহলে আমি যদি এই জিনিসটাকে নিয়ে আসি ওয়াই অক্ষ বরাবর, এই জিনিসটাকে যদি আমি নিয়ে আসি এক্স অক্ষ বরাবর, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এম, তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, তার মানে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাই না? এভরিথিং ইজ ম্যাথমেটিক্স, ফিজিক্সেও ম্যাথ, ম্যাথেও ম্যাথ, কেমিস্ট্রিতেও ম্যাথ, তাই না? তাহলে এটা হচ্ছে কি হবে বলো, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। কখন? এক্স অক্ষ বরাবর হবে আমার চাপ, ওয়াই অক্ষ বরাবর হবে আমার ঘনত্ব। বোঝা গেল? মমিনুল বলছো ভাইয়া আজকে আমি প্রথম, কোনো সমস্যা নাই, রোকে এক্স ধরা যেত না, ধরো ধরো, সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ইজি জিনিস। হ্যাঁ হ্যাঁ, ও না না, সমস্যা নেই। সাবাস, ক্লিয়ার। তাহলে আমরা বয়েলের সূত্রের অলমোস্ট মেলা কিছুই আমরা দেখে ফেললাম। এবার বয়েলের সূত্রের আরেকটা জিনিস আমাদের দেখা বাকি, লন পি ভার্সেস লন ভি। তো এটা যারা ম্যাথ ভালো বোঝো তাদের জন্য, এটা যারা ম্যাথ ভালো বোঝো তাদের জন্য, ওকে? কেউ যদি ম্যাথ না বোঝো তাহলে ভাই এটার কিচ্ছু বুঝবা না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলো তো বাবারা, লন এম ইন্টু এন, এটা সমান কি লেখা যায়? লন এম মাইনাস লন এন লেখা যায় না? লেখা যায়? দেখি কে কি পারো তোমরা, লেখা যায়? শিউলি বলছে ইয়েস লেখা যায়। এমন মায়ের দিব, যারা যারা ইয়েস বলতেছো, মানে যারা যারা ইয়েস বলতেছে ওদের বিষয়টা হচ্ছে, স্যার ইয়েস বলতেছে মানে ইয়েস, ভাই বলছে ইয়েস তার মানে এটাই হবে, বলদগুলা। যদি গুণ থাকে তাহলে যোগ হয়, হ্যাঁ, এটা লনের ধর্ম, তো ছোটবেলা থেকে পড়ে আসার কথা। লনের ধর্ম, যদি ভিতরে গুণ থাকে তাহলে এটা আমরা যোগ আকারে লিখতে পারি, তাহলে এটা হবে হচ্ছে লন এম প্লাস লন এন, ঠিক আছে? আর যদি এরকম থাকে লন এম ডিভাইডেড বাই এন, তখন আমরা লিখতে পারি লন এম মাইনাস লন এন, ওকে?
গাধাগুলা। বুঝা গেল? সাবাস। আবার একজন লিখছে লন ইন্টু এম প্লাস এন, কিভাবে বুঝিয়ে দেন ধো, এটা আবার কি বানান রে বাবা? সাবাস। আমাদের এই ফর্মুলাটা লাগবে যে যদি লনকে গুণ করা হয়, লনের ভিতরে গুণ থাকে, তাহলে আলাদা আলাদা করে আমরা যোগ করে লিখতে পারি, আর যদি ভাগ থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে বিয়োগ করে লিখতে পারি। জীবনের জন্য আরেকটা জিনিস শিখে নাও, এটা খুবই কাজে লাগবে, এটা খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এন, এটা সমান আমরা লিখতে পারি, পাওয়ারটা সহগ হয়ে যাবে এন লন এক্স। এটা জীবনের জন্য শিখে রাখো, এই তিনটা জিনিস খুবই কাজে লাগে। আরো দুইটা জিনিস শিখে রাখো, খুবই কাজে লাগবে। লন ই, এটার ভ্যালু হচ্ছে 1, আর অন্যদিকে লগ 10, এটার ভ্যালু হচ্ছে 1, লগ 10 এটার ভ্যালু হচ্ছে 1। এই জিনিসগুলো কি হবে বলতো? তন্ত্রমন্ত্র, তাই না? আসলে দেখো, আমি কেন পড়াশোনাকে তন্ত্রমন্ত্রের সাথে তুলনা করি, কারণ আমরা যদি মানে তন্ত্রমন্ত্র বিদ্যার দিকে দেখি, তো এক একটা জিনিসের জন্য এক এক রকম তন্ত্রমন্ত্র আছে, তাই না? তো পড়াশোনাতেও আসলে এই সূত্রগুলো আসলে সূত্র না, এগুলো আসলে একটা তন্ত্রমন্ত্র। কোনো এক কালে কোনো এক তান্ত্রিক এগুলো আসলে নিজের স্বার্থ হাসিলের জন্য এগুলো তন্ত্রমন্ত্র বানিয়েছিল, পরে আমরা এগুলোকে নাম দিয়েছি শুদ্ধ ভাষায় পড়াশোনা বা সূত্র। তো এগুলো আসলে সূত্র না। হ্যাঁ, বুঝতে পারছো? এগুলো কিন্তু কিছুই সূত্র না, এগুলো এককালে তন্ত্রমন্ত্র হইতো, এখন আমরা সহজ ভাষায়, সভ্য ভাষায়, ঠিক আছে, আমরা বলি হচ্ছে সুশীল সমাজের মানুষজন বলি এগুলো হচ্ছে সূত্র, এগুলো সূত্র না। ওকে, আচ্ছা। তো এই জিনিসগুলো তোমার লাগবে, এই ছোট 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 জিনিসগুলো, এগুলো তোমার লাগবে। হ্যাঁ, এবং এগুলো সাধনার বিষয়। তন্ত্রমন্ত্র যেমন সাধনা ছাড়া তুমি শিখতে পারবে না, তেমনি এই জিনিসগুলো তুমি যদি নিজে কখনো পরিশ্রম না করো তাহলে তুমি শিখতে পারবে না। ওকে, আচ্ছা, এবার চলো আমরা বয়েলের সূত্র থেকে একটা জিনিস দেখে আসছি। আমরা আসলে শিখবো হচ্ছে লন ভি ভার্সেস লন পি এর লেখচিত্র, লন ভি ভার্সেস লন পি এর লেখচিত্র। ওকে, চলো, তো আমরা শিখে আসছি হচ্ছে পিভি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল কে, পড়ে আসছি না? হ্যাঁ, বড় ভাইয়ারা বলো, পড়ে আসছে এটা, পিভি ইকুয়াল কে। তো আমরা যদি বোথ সাইডে লন নেই, বোথ সাইডে যদি আমরা লন নেই, তাহলে লন পিভি, লন পিভি ইকুয়াল টু হচ্ছে লন কে, লিখতে পারি আমি লন পিভি ইকুয়াল হচ্ছে লন কে। তাহলে এই লন পিভি কে আমরা কি লিখতে পারি দেখো তো? গুণ আকারে আছে, তো গুণ আকারে যদি থাকে, গুণ আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো কি লন পি প্লাস লন ভি ইকুয়াল লন কে। ওকে, তাহলে আমি আমি এখন লন ভি কে এ সাইডে রাখবো, তুমি চাইলে লন পি কে আলাদা করে রাখতে পারো, তোমার ইচ্ছা। অনেকে বলে যে লন ভি ভার্সেস লন পি কেন লিখেছেন, লন পি ভার্সেস লন ভি লিখা যাবে না? আরে বাবা লিখো না, লিখো, সমস্যা কি? সবসময় তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমরা আসলে সবসময় y ইকুয়াল টু এফ অফ এক্স লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে? হ্যাঁ, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটাকে আমরা লিখি? আমরা লিখি না, বাট এটাও পসিবল, এটাও পসিবল, তাই না? এক্স ও ওয়াই এর ফাংশন হতে পারে, আবার ওয়াই ও এক্স এর ফাংশন হতে পারে, দুইটা ভিন্ন মিনিং করে, বাট দুইটাই তো হতে পারে, তাই না? একজন লিখছো কে মানি কি? মায়ের দেওয়া হবে। তাহলে লন ভি যদি তুমি রাখো, তা লন ভি মানে হচ্ছে দেখো, এই লন পিটা এই পাশে চলে আসবে, তাহলে মাইনাস লন পি প্লাস লন কে। তাহলে আমার কি লাগবে বলো তো? আমার এটা, এটা মানে হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, এটা মানে হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর থাকবে, তাই না? ওয়াই ভার্সেস এক্স। তাহলে দেখো, খেয়াল রাখো, লন ভি ইকুয়াল, আমি এক কাজ করলাম, -1, ঠিক আছে, -1 ইন্টু কি বলতো, ইন্টু হচ্ছে, আচ্ছা, মাইনাস ইন্টু, -1 ইন্টু পি, লন পি ইন্টু লন পি প্লাস লন কে, কারো কোনো সমস্যা থাকার কথা না, -1 ইন্টু লন পি প্লাস কে। ওকে, তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে, এটাকে এবারে কাজ করো, এটাকে তুমি নাও হচ্ছে অয়ক্ষ বরাবর। ওকে, এই জিনিসটাকে নাও তুমি হচ্ছে
এক্স অক্ষ বরাবর, প্লাস এই জিনিসটাকে ধরো হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে লন করলে তো কনস্ট্যান্টই থাকবে, আর এই জিনিসটাকে ধরো হচ্ছে এম, তাহলে মাইনাস এম এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। -1 কিভাবে? এই গাধা, মাইনাস তো এখানে আছে না, এটা এই পাশে প্লাস, তাহলে এই পাশে গেলে মাইনাস হবে না? তো মাইনাস যদি থাকে তাহলে -1 লেখা যায় না? যদি কোথাও থাকে -5, আমি কি এটা লিখতে পারি না? -1 × 5 লিখতে পারি না? হ্যাঁ, কি একটা অবস্থা, তোমরা তো ম্যাথ কিচ্ছু পারো না রে, কি একটা অবস্থা। -5 কে যে -1 × 5 এটা লিখা যায়, এটাও তো বুঝতেছো না। হাই হাই, কি একটা অবস্থা। এই ক্লিয়ার এত দূর? সাবাস। তাহলে মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে বলো তো গ্রাফটা কিরকম হবে? ভাই দুনিয়াটা চলে ম্যাথের উপর দিয়ে, যারা যারা ম্যাথ স্কিপ করবা কপালে শনি শুক্র বুধ বৃহস্পতি সব চলে আসবে কিন্তু, বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই পাশে কি হবে বলো? এই পাশে আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি লন পি, এই অক্ষ বরাবর কি নিয়েছি? লন ভি। তাহলে আমার গ্রাফ কি হবে? গ্রাফ হবে মাইনাস এম এক্স প্লাস সি। আগের দিনের খাতাটা বের করো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, গ্রাফ হয় এরকম। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি এর গ্রাফ। ঠিক আছে, এই যে এতটুকু হচ্ছে সি এর ভ্যালু, সি কত? সি ইকুয়াল টু হচ্ছে লন কে। ওকে, হয়ে গেল। এটা ঢাল কত? ঢাল হচ্ছে -1, ঢাল হচ্ছে -1। ক্লিয়ার? ঠিক আছে, প্রথম থেকে একটু বোঝালে ভালো হয়। প্রথম থেকে বোঝালে পিভি ইকুয়াল টু কে, লন পিভি, তাহলে পিভি ইকুয়াল টু লন কে, বোথ সাইডে লন নিলাম। পি আর ভি যদি গুণ আছে তাহলে যোগ হয়ে যাবে, লন পি প্লাস লন ভি, লন কে। এই লন পিটাকে আমি ওপারে পাঠিয়ে দিব, তাহলে এটা মাইনাস লন পি হয়ে গেল। তাহলে লন ভি ইকুয়াল টু মাইনাস লন পি প্লাস লন কে। এটাকে আমি ধরবো হচ্ছে ওয়াই, এটাকে ধরবো আমি হচ্ছে এক্স, আর এখানে যেহেতু -1 আছে, -1 ইকুয়াল টু আমি মাইনাস এম লিখলাম প্লাস সি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, যেখানে আমার ঢাল হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে এই গ্রাফটা এরকম হবে। সো দুনিয়াতে আসলে তুমি যদি এখন মেন্টালিটি এরকম দেখাও যে ভাই এগুলো আসলে কি পড়বো নাকি পড়বো না, না কি করবো বলো, তো আসলে ওই লুজার মেন্টালিটি বলা হয় এটাকে। তো আমরা এটা শিখলাম, আমরা এটা শিখলাম, এবং আমরা এটা শিখলাম। সো আমাদের এই কি বলা হয় এটা, চার্লসের বয়েলের সূত্রটা আমাদের পূর্ণতা পেয়ে গেল। এবার আমরা একটা লাস্ট ম্যাথ করব, আমরা একটা লাস্ট ম্যাথ করব, যেটা ফিজিক্সেও তোমরা পড়বা, বাট তোমরা এখানেও শিখে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, কেমিস্ট্রিতেও দিতে পারে, এটা দিবে না এমন না। ঠিক আছে, মনে করো এটা একটা পুকুর। ঠিক আছে, খেয়াল রাখো, মনে করো এটা হচ্ছে একটা পুকুর। ম্যাথটা বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো ভেতর থেকে। এটা একটা পুকুর, এই পুকুরের একটা উচ্চতা আছে, এই পুকুরের একটা উচ্চতা আছে, হাইট। এই পুকুরের নিচের দিকে একটা গ্যাস গ্যাস ভর্তি গ্যাস ভর্তি কি আছে বলতো? বল আছে বা গোলক আছে। হ্যাঁ, গ্যাস ভর্তি গোলাকার বেলুন, গোলাকার বেলুন আছে। ওকে, আচ্ছা, এখন বেলুনটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এই গোলাকার বেলুনটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আচ্ছা, তোমরা একটু কমন সেন্স দিয়ে বলো তো, এই বেলুনটা যখন এই উপরে চলে আসবে, ঠিক আছে, এই বেলুনটা যখন উপরে চলে আসবে, তো উপরে আসলে ওর আয়তন বাড়বে নাকি কমবে? উপরে আসলে ওর আয়তন বাড়বে নাকি কমবে? কি মনে হয়? ওর ভিতরে গ্যাস ভর্তি আছে, এটা যদি উপরে আসে তাহলে বাড়বে কি কমবে আয়তনটা? সো এক একজনের এক এক উত্তর, ম্যাক্সিমামের উত্তর হচ্ছে বাড়বে। এক্স্যাক্টলি,
হ্যাঁ, ম্যাক্সিমামের উত্তর হচ্ছে বাড়বে। এক্স্যাক্টলি, উপরে গেলে এর আয়তন বাড়বে। কেন বাড়বে? কারণ নিচে হচ্ছে চাপ বেশি, নিচে চাপ বেশি, তাই না? চাপ সমান কি? এই চাপ পি সমানুপাতিক কি বলতো? হ্যাঁ, পড়েছো না? পি ইকুয়াল কি ছিল বলতো? এইচ রো জি, এরকম পড়েছিল না? এইচ রো জি। হ্যাঁ, তার মানে উচ্চতা বাড়লে বা গভীরতা বাড়লে চাপ বাড়ে। তাহলে উপর নিচে হচ্ছে চাপ বেশি, উপরে হচ্ছে চাপ কম। তাহলে চাপ যেহেতু কম, তাহলে বেলুনটা যখন একদম উপরের পৃষ্ঠে চলে আসবে তখন এর আয়তন কি হবে? বেশি হবে। তাহলে নিচে চাপ বেশি, আয়তন কম, আর উপরে চাপ কম, তাহলে আয়তন বেশি হবে। বলো, এত দূরে কারো কোনো প্রবলেম? নিচে আয়তন কম, উপরে আয়তনটা বেশি হবে। ওকে, কয়টা ক্লাস লাগবে? প্রায় 15টা মতো ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে গেলে। ওকে, গ্যাস ভর্তি বেলুন কিভাবে যাবে? প্রেসার দিয়ে তুমি নিয়ে যাইতেই পারো। কি বলো, সায়েন্স পড়ো, তোমার ওই একটা সাবমেরিন পানির নিচ দিয়ে চলতে পারতেছে আর তুমি একটা গ্যাস বেলুনকে পানির নিচে নিয়ে যেতে পারবে না? হাই হাই। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কাজটা কি এখানে? ভাই আমরা কেন পড়তেছি এটা? তো আমরা এ কারণে পড়ছি যে তোমাকে যদি এটার আয়তন কতটুকু বেড়েছে বলে দেয়, তাহলে তোমাকে এই পুকুরের যে উচ্চতা সেটা বের করতে পারার সামর্থ্য রাখতে হবে। কি বললাম? যে বেলুনের আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা যদি তুমি জানতে পারো, তুমি এই পুকুরের উচ্চতা বের করে ফেলতে পারো বা পুকুরের গভীরতাটা বের করে ফেলতে পারো। আসলে তন্ত্রমন্ত্র দিয়ে আমরা যাই কিছুই করি না কেন, ইচ অ্যান্ড এভরিথিং ইজ সায়েন্স। ইচ অ্যান্ড এভরিথিং ইজ সায়েন্স মানে তোমাকে বলে দেওয়া হলো যে এখানে আয়তনটা ছিল হচ্ছে 3 মিটার কিউব। হ্যাঁ, এবং এইখানে এর আয়তনটা, এটা হচ্ছে V1, আর এইখানে এর আয়তনটা হচ্ছে 9 মিটার কিউব। এখানে আয়তনটা কত? 9 মিটার কিউব। তার মানে আয়তনটা বেড়ে গিয়েছে। এখন তোমাকে বের করতে হবে, ঠিক আছে, এখন তোমাকে বের করতে হবে এই উচ্চতাটা কত। পারবা? পারা যাবে? কি মনে হয়, পারা যাবে? জাস্ট এই দুইটা ডাটা তোমাকে আমি বলে দিব যে ভাই তোমার পুকুরের নিচে যখন থাকবে তখন ওই বেলুনটার আয়তন হচ্ছে 3 মিটার কিউব, যখন বেলুনটা ভাইয়া উপরে উঠে যাচ্ছে তখন তার আয়তন হচ্ছে 9 মিটার কিউব। এই পুকুরের উচ্চতা গভীরতাটা কত? হ্যাঁ, পারা যাবে? আচ্ছা, চলো আমরা কিভাবে পারবো দেখি। এখন কথা হচ্ছে, বলো তো ভাই, পুকুরের নিচে চাপ কত সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, এটা আমরা ধরেছি 1 নাম্বার পজিশন, এটাকে আমরা ধরছি হচ্ছে 2 নাম্বার পজিশন। ওকে, তাহলে 1 নাম্বার পজিশনের আয়তন জানি, 2 নাম্বার পজিশনের আয়তন আমি জানি। ধরে নিচ্ছি যে এখানেও তাপমাত্রা টি, এইখানেও তাপমাত্রা হচ্ছে টি, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমি বয়েলের সূত্র ফেলতে পারবো, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এইখানকার P1 এটা কি আমি জানি? জানি না। এইখানকার P2 এটা কি আমি জানি? এই P2টা কি আমি জানি? বলো দেখি, এই P2 এটা কি আমি জানি? P2 কিন্তু আমরা জানি, P2 আমরা জানি, কারণ এটা দেখো বায়ুমণ্ডলে চলে আসছে। তো বায়ুমণ্ডলে চলে আসলে তার চাপ কত হয়? 1 অ্যাটমসফেরিক চাপ। বায়ুমণ্ডলে যখন কোনো কিছু চলে আসে তখন তার চাপ হয়ে যায় 1 অ্যাটমসফেরিক চাপ, তাই না? তাহলে 1 ATM হয়ে গেল। আর এখানকার চাপটা আমরা জানি না, কিন্তু আমরা বলতে পারি যে এখানে যতটুকু চাপ এখানে তার থেকে কি হবে? বেশি চাপ হবে। P2 যদি হয় 1 ATM, তাহলে P1টা আমরা বলতে পারি যে কতটুকু বাড়বে, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো, P2 হচ্ছে 1 ATM, তাহলে আমরা তো বুঝছি যে হচ্ছে যতটুকু নিচে আসবে তত কি হবে? চাপ বাড়বে। তাহলে P1 কি হবে বলো দেখি? P1টা হবে P2 এর সাথে যোগ হবে কত? এইচ রো জি। মানে এটা তো 1 ATM, এটার সাথে এতটুকু আসার জন্য
এতটুকু নিচে নামার জন্য কতটুকু চাপ বৃদ্ধি পাবে? এইচ রো জি পরিমাণ চাপ বৃদ্ধি পাবে। তার মানে P2 যতটুকু ছিল তার থেকে এইচ রো জি পরিমাণ চাপ বৃদ্ধি পাবে। এতটুকু কি বুঝতে পারো? এতটুকু কি বোঝো? বলো, বোঝো এতটুকু? শুধু এইচ রোজি দিলে আবার হবে না, কারণ এটার থেকে এটার সাথে আরো এইচ রোজি বৃদ্ধি পাবে। তাহলে P2 পেয়ে গেলাম, P1 পেয়ে গেলাম, আর আমরা V2 V1 জানি, আমাদের লাগবে এইচ। আমরা এখন কথা হচ্ছে যে ভাই রো কত? রো এর ভ্যালু আমরা জানি যে পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা আমরা জানি, 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এখন বলো তো জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। জি এর মান হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস লাগবে আমাদের। সেই জিনিসটা হচ্ছে যে ভাই দেখো, আমরা সবকিছু কিন্তু এখন অন্য এককে নিয়ে ফেলেছি। ঠিক আছে, আমরা সবকিছু অন্য এককে নিয়ে ফেলেছি। একটু দাঁড়াও, দেখো এই P1 P2 এটা আমার 1 ATM যদি হয়, এটাও আমার 1 ATM লিখেছি। তো এটিএম যদি লেখা হয় তাহলে কিন্তু আমি এগুলা মিটারে লিখতে পারবো না। তাহলে আমরা 1 ATM মানে কত প্যাসকেল বলো দেখি? তাহলে আমরা প্যাসকেলে লিখব। 1 ATM মানে কত প্যাসকেল? 101.325 প্যাসকেল। তাহলে P1 কত হবে? 101.325 প্লাস এইচ রো জি। এইচ রো জি, তাহলে লিখো তো 101.325 প্লাস এইচ এর মান কত? এটাই তো বের করতে হবে। রো কত? 1000 ইন্টু জি কত? 9.8। এগুলো যেহেতু মিটার পার সেকেন্ডে নিয়েছি না, তাহলে এটাও আমাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হবে, প্যাসকেলে নিতে হবে। তাহলে 101.325 প্লাস এটা কত হয়? 9800 এইচ। তাহলে এটা হচ্ছে আমার P2। ওকে, সো দিস ইজ ইউর P2 and this is your P1। এখন ডান, এইচ এর ভ্যালু বের করে ফেলো। তোমরা ফর্মুলা কি জানো? ফর্মুলা জানো P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 কত? P1 হচ্ছে 101.325। V1 কত? V1 হচ্ছে, ও না, P1 তো 101.325 না, P1টা হচ্ছে 101.325, তার সাথে এটা P1, তার সাথে 98 ঠিক আছে, ইনটু V1 কত? V1 হচ্ছে 3। V1 হচ্ছে 3। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কত বলো তো? P1 V1। ঠিক আছে, P1 V1 ইকুয়াল টু আমি কি দিব? P2 V2। তা P2 কত? 101.325 ইন্টু কত? 9। এখান থেকে এইচ পাওয়া যাবে না? এইচ বের করে ফেলো। তাহলে 101.325 প্লাস 9800 ইকুয়াল কত? এই 3, এই 9 কাটলে 3 থাকে, তাহলে 3 ইন্টু 101.325। তাহলে এইচ হবে হচ্ছে 3 ইন্টু 101.325, 101.325 মাইনাস, এটা এই পাশে গেলে মাইনাস হবে, 101.325 ডিভাইডেড বাই 9800। তাহলে বলো এইচ এর মান কত আসে? 20.68। এত কম? শিউলি আবার বলছো 82.71। আসলে কত? চলো করে দেখি। একজন বলছে আবার বলেন, ম্যাথ শেষ হইল না বলে আবার বলেন। খাতা কলম নিছো হাতে? খাতা কলম নাও, পরে নিজে নিজে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, না পারলে দেন বইলো। 20.67 মিটার, 20.67 মিটার, এটা হচ্ছে এই পুকুরের উচ্চতা। সো দেখো, আসলে আমি যদি এখন তোমাদেরকে বলতাম যে এটা 3 এটা 9, আমি তন্ত্র মন্ত্র করে বের করলাম পুকুরের উচ্চতা হচ্ছে 20, তো তুমি মনে করতা যে ভাই মনে হয় তন্ত্র মন্ত্র করে বের করছে। আসলে কোনো কিছুই তন্ত্র মন্ত্র না, সবকিছুই বিজ্ঞানের খেলা।
আবার কোনো কিছুই বিজ্ঞান না, সবকিছুই তন্ত্রমন্ত্রের খেলা। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2, V1 V2 আমার দেওয়া 3 আর 9, P2 আমার হচ্ছে 1 ATM, P2 আমার হচ্ছে কত 1 ATM, তো 1 ATM মানে কত 1 ATM মানে হচ্ছে 101 325 প্যাসকেল। P2 কত, P1 কত হবে তাহলে বলো, P1 হবে এইটার সাথে কি হবে H রো জি যোগ হবে, তাহলে 101 325 প্লাস H রো জি, রো এর মান হচ্ছে 1000, জি এর মান হচ্ছে 98, তাহলে P1 আমরা পেয়ে গেলাম 101 325 9800। P1 বসাই দাও, V1 বসাই দাও, P2 বসাই দাও, V2 বসাই দাও, তাহলে এইচটা বের করে ফেলো, শেষ, কাজ শেষ। ক্লিয়ার, ডান। P1 বের করাটা হচ্ছে P2 এর সাথে H রো জি যোগ হবে, ঠিক আছে, উপরে যত প্রেসার তার থেকে বেশি, তো উপরেরটা যোগ H রো জি। ক্লিয়ার কিনা বলো? ভাই দিন দুনিয়া কঠিন, ঠিক আছে, এইখানে তুমি যদি ভাবো যে তুমি শুয়ে থেকে বসে থেকে, হ্যাঁ, হাসি তামাশা করে মজা করে দিন শেষে একটা খুব ভালো অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবা, মোটেও না, পসিবল না, বুঝতে পারছো? আবার যদি তুমি এটা ভাবো যে আমি শুধু আমার ইচ্ছা শক্তি দিয়েই সাকসেসফুল হয়ে যেতে পারবো, একদম চরম লেভেলের সাকসেসফুল, এটাও পসিবল না। আমাদের জীবনে ইচ্ছা শক্তিটা লাগবে, তার সাথে লাগবে হচ্ছে কাজ, পরিশ্রম। সো আমাদের দুই ক্যাটাগরির মানুষ আছে, এক ক্যাটাগরি হচ্ছে ইচ্ছা শক্তি নাই। সো তোমার যদি ইচ্ছা শক্তি না থাকে দেন ইউ আর আউট অফ দ্য রেস, তোমাকে নিয়ে আমার কিছু বলার নাই। বাট তোমার যদি ইচ্ছা শক্তি থাকে দেন আমার তোমাকে নিয়ে একটা কথাই বলার আছে, যে ভাই শুধু ইচ্ছা শক্তি দিয়ে কখনোই তুমি সাকসেসের শেখরে পৌঁছাইতে পারবে না, কখনো তুমি সফলতার চরম শেখরে পৌঁছাইতে পারবে না। ইচ্ছা শক্তিটা হচ্ছে ইনিশিয়াল একটা ফেজ, তার মানে তুমি স্কুলে ভর্তি হইলা, তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে, তুমি স্কুলে ভর্তি হইলা, এখন স্কুলে ভর্তি হয়ে যাওয়া মানেই কিন্তু তুমি তোমার লাইফে সাকসেসফুল হইলা না। তোমাকে পড়াশোনা করতে হবে, ইফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, দেন তুমি একটা নির্দিষ্ট সময় পরে যে কি সফল হইতে পারবা। তার মানে ইচ্ছা শক্তি আছে, কোনো না কোনো একদিন হয়ে যাব, দ্যাটস আ কমপ্লিটলি রং আইডিয়া। ইচ্ছা শক্তিটা হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার মতো। এখন তোমার ইচ্ছা শক্তি আছে, তোমাকে আরো ইফোর্ট দিতে হবে, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে, তারপরেই না তুমি দিন শেষে সফলতার শিখরে পৌঁছাইতে পারবা। তাও এটা গ্যারান্টিড না যে তুমি হার্ডওয়ার্ক করলেই দিন শেষে সফলতার শিখরে পৌঁছাইতে পারবা, কারণ ভাই ভাগ্য বলে তাকদির বলেও কিন্তু একটা জিনিস আছে, এটাকে তোমাকে মানতে হবে এবং এটা মেনে নিয়ে তোমাকে আগাতে হবে এবং এমন ভাবে পরিশ্রম করতে হবে যাতে যদি তুমি কখনো সফল হইতে না পারো তখন যাতে তোমার নিজেকে দোষী মনে না হয়, যে ভাই আমি একটা ভুল কাজ করছি বা আমি আমার ইফোর্টে ঘাটতি রাখছি বলে আমি সফল হইতে পারি নাই। বুঝতে পারলা? তুমি পরিশ্রম করার কাজ পরিশ্রম করবা, তাকদির মহান আল্লাহ তাআলার হাতে, সেটা উনার উপরে ছেড়ে দিতে হবে। সাকসেস দেওয়া না দেওয়াটা মহান আল্লাহ তাআলার ব্যাপার। তুমি পরিশ্রম করার পরে যখন রেজাল্টটা পাবা, রেজাল্ট পাওয়ার পরে তোমার যাতে ওই আফসোসটুকু না হয় যে ইস আর একটু যদি পরিশ্রম করতাম তাহলে মনে হয়ে যেত, এই আফসোস কিন্তু রাখা যাবে না। সো আশা করি এই জিনিসটা মনে থাকবে যাতে তোমার, বুঝতে পারলা? ওকে, এই এগুলা করতে হবে আবার নিজে নিজে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ম্যাথটা আমাদের আগের দিনের একটা হোমওয়ার্কের ম্যাথ ছিল, ঠিক আছে? সো তোমরা ওই হোমওয়ার্কের ম্যাথটা এখান থেকে দেখে নিবা, হোমওয়ার্কের মতো, ঠিক আছে? এবং এই ম্যাথগুলো নিজেরা খাতায় লিখে লিখে করতে হবে, নিজেরা খাতায় লিখে লিখে করতে হবে। ওকে ভাইয়া, এমন আরেকটা করান, ঠিক আছে, আমি তোমাদেরকে এমন আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি তোমাদেরকে এমন আরেকটা, আচ্ছা আরেকটা করাই দিই, চলো সহজে করাই দিব এবার, ঠিক আছে? এবার আমি বুঝাবো না কিন্তু, এবার আমি করাবো, ঠিক আছে? এবার আমি শুধু করাবো। দেখো, নিচে যেহেতু চাপ বেশি তাহলে আয়তন কম, ঠিক আছে? তো বললো এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2, তো V2 ইকুয়াল টু বলে দিয়েছে 2V1, V2 ইকুয়াল 2V1। ওকে, এবার এখানে তোমার উচ্চতা বলে দিয়েছে, যে উচ্চতাটা বের করতে হবে, এই পুকুরের উচ্চতাটা বের করতে হবে।
তাহলে এটাতে তোমার চাপ হচ্ছে P2, এটা হচ্ছে চাপ P1, ঠিক আছে। জি কত? জি হচ্ছে 9.8, রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমার উচ্চতা কত? তাহলে দেখো P1 কত, মানে P2 কত? P2টা যেহেতু বাতাসের উপরে আছে, তাহলে P2 হচ্ছে 1 ATM, মানে 101.325 প্যাসকেল। তাহলে P1 কত? P1 হচ্ছে এই P2 এর সাথে কতটুকু যোগ হবে? এতটুকু উচ্চতার জন্য আরেকটা প্রেসার তোমার যোগ হবে। এই প্রেসারটা হচ্ছে এইচ রো জি, এই প্রেসারটা হচ্ছে এইচ রো জি। তাহলে এইচ রো জি কতর সাথে যোগ হবে? P2 এর সাথে, P2 প্লাস এইচ রো জি। এই পিওনটা হচ্ছে P2 প্লাস এইচ রো জি। তাহলে P2 কত? 101.325, এইচ এর মানটা এইচ বসায় দাও, জি আর রো গুণ করলে হয় 9800 এইচ, ঠিক আছে। V1 হচ্ছে V1, V2 হচ্ছে 2V1। তাহলে আমাদের ফর্মুলা বসায় দাও, P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে P1 কত? P1 হচ্ছে 101.325 যোগ 9800H ইন্টু V1। P2 কত? P2 হচ্ছে 101.325 ইন্টু কত? ইন্টু কত বলো? ইন্টু হচ্ছে 2V1, 2V1। তাহলে V1 V1 কাটাকাটি হয়ে যায়। তাহলে 101.325 প্লাস 9800H ইকুয়াল টু 2 ইন্টু 101325, তাই না? তাহলে 9800H ইকুয়াল, এটা থেকে এটা বাদ যাবে, তাহলে 2 ইন্টু 101.325 মাইনাস 101.325, তাহলে H ইকুয়াল হচ্ছে 2, এটা 101325, দ্বিগুণ থেকে এক গুণ বাদ দিলে এটা, ডিভাইড বাই 9800। তো H কত আসে? 10.33, তাই না? 10.33 মিটার অ্যান্সার। ক্লিয়ার? এবার ক্লিয়ার না কারোর সমস্যা আছে? না ব্রেক দিব না ক্লাসে, ব্রেক দেওয়া যাবে না, অনেক পড়াশোনা, অনেক পড়াশোনা। ক্লিয়ার? ওকে, সো একটা শর্টকাট আমরা দেখে ফেলি। হ্যাঁ, একটা শর্টকাট আমরা দেখে ফেলি, চলো। শর্টকাট লিখো, শর্টকাট। এটা মনে করো এটা, এটা মনে করো এটা, এটার আয়তন মনে করো হচ্ছে ভি, এটার আয়তন মনে করো এন গুণ হয়ে গিয়েছে। হ্যাঁ, আয়তন মনে করো এন গুণ হয়ে গিয়েছে, এন ভি, মানে এন গুণ হয়ে গিয়েছে আয়তন, উপরে গেলে তো বাড়ে, তো মনে করো এন গুণ হয়েছে। আর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে কি? P2, P2 কত? আর এটা হচ্ছে P1। ওকে, তো P2 তো হচ্ছে তুমি জানো 101.325, তাই না? আচ্ছা ঠিক আছে, আর পিওন তো পিওন। আচ্ছা শোনো, আমি তোমাকে বলি, এটা তুমি যেভাবে করতে পারো, মানে এইচ হচ্ছে n-1 ইন্টু P2 ডিভাইডেড বাই 9800, এত মিটার। শর্টকাট এটা দিয়ে করলেই হয়ে যাবে, এটা দিয়ে করলেই উত্তর মিলে যাবে, দেখো, ঠিক আছে? এটা দিয়ে করলেই উত্তর মিলে যাবে। বুঝলা? এন হচ্ছে কত গুণ হয়েছে, যেমন আগের ম্যাথে কত গুণ হয়েছিল বলো দেখি? আগের ম্যাথে হয়েছিল 2 গুণ। তাহলে আগের ম্যাথের জন্য, এই যে এই ম্যাথের জন্য আমাদের এইচ কত হবে? এইচ হবে n-1 ইন্টু P2 ডিভাইডেড বাই 9800। তাহলে এন কত হয়েছে দেখো, V1 থেকে 2 গুণ হয়েছে, তাহলে 2 - 1 ইন্টু P2 কত? P2 হচ্ছে 101.325 ডিভাইডেড বাই 9800। দেখো সেম জিনিস, সেম জিনিস, বুঝতে পারছো?
বুঝতে পারছো? তুমি আগের ম্যাথে যাও, তার আগের ম্যাথে সেম জিনিস সেম ভাবে তুমি করতে পারবা, সেম ভাবে করতে পারবা। লিখো তো, এইচ ইকুয়াল টু কি লিখবা, n-1, হ্যাঁ, ইন্টু, কিছু কিছু জায়গায় লিখা উঠে না মনে হয় ভাই বোর্ডেতে, না এখন আবার উঠতেছে, ইন্টু P2 ডিভাইডেড বাই 9800। তাহলে n কত হয়েছে দেখো তো, দেখো তো কত ছিল বলো, এখানে ছিল হচ্ছে 3, এখানে হয়েছে 9, তাহলে কত গুণ হয়েছে বলো, কত গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। তাহলে n এর মান কত এখানে, এই ম্যাথের জন্য, এই ম্যাথের জন্য n এর মান হচ্ছে আমার 3। তাহলে 3 - 1 ইন্টু কত, 101, 3 2 5 ডিভাইডেড বাই 9800, শেষ, এক লাইনে ম্যাথ শেষ। তাহলে এটা হচ্ছে তান্ত্রিক স্পেশাল, ঠিক আছে, এমসিকিউ এর জন্য কাজে লাগবে। ওকে, দিস ওয়ান ইজ তান্ত্রিক স্পেশাল ম্যাথ। ওকে, এন গুণ না হলে, এন গুণ হইতেই হবে, দ্বিগুণ হোক, না তো আড়াই গুণ হোক, না হয় 3 গুণ হোক, না হয় 5 গুণ হোক, না হয় 5.5 গুণ হোক, কোনো না কোনো গুণ তো হবে। বলো ক্লিয়ার কিনা? তানজিলা বলছো এইচ রো জি, না এইচ রো জি পরিমাণ বৃদ্ধি পায়, তুমি যেটা জানো সেটা ভুল। এইচ রো জি পরিমাণ বৃদ্ধি পায়, উপরে যত থাকবে তার থেকে এইচ রো জি পরিমাণ বৃদ্ধি পাবে। সাবাস। তাহলে আমরা বয়েলের সূত্রকে চিরতরে বিদায় জানিয়ে দিচ্ছি। ওকে, বয়েলের সূত্রকে আমরা চিরতরে কি জানাচ্ছি, বিদায় জানাচ্ছি, এবং আমরা এখন চার্লস কাকুর সূত্রতে চলে আসছি। ওকে, আমরা বয়েলের সূত্রকে চিরতরে বিদায় জানাই দিচ্ছি। ঠিক আছে, তো বয়েলের সূত্রটা বুঝতে বুঝতে আমি আমার এক জিনকে কল দিই, তন্ত্রমন্ত্রের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তোমরা লাইনেই থাকো, ঠিক আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ ওই যে পাড়িটা হ্যাঁ পাঠাই দিন। ঠিক আছে, ওকে। ওকে, তো ডাকা হয়ে গিয়েছে জিনকে, এখন আমরা চার্লসের সূত্রটা পড়বো। সো চার্লসের সূত্রটা তোমরা কেউ জানো, বলো দেখি। আমাদের বয়েলের সূত্রটা কি ছিল বলো তো, বয়েলের সূত্রটা ছিল, বয়েলের সূত্রটা ছিল পি আর ভি এর মধ্যে সম্পর্ক, মানে চাপ এবং আয়তনের মধ্যে। বাট চার্লসের সূত্রটা হবে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। কিসের মধ্যে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আর বাকিগুলো স্থির থাকবে, মানে আমাদের মোট চলক হচ্ছে 5টা, আমি বলে দেই, আমাদের চলক হয় হচ্ছে 5টা, চলক কয়টা, 4টা, 4টা চলক নিয়ে কাজ করব আমরা, পি ভি এন টি। ঠিক আছে, তাহলে যদি আমার পি আর ভি এর মধ্যে সম্পর্ক থাকে, এ দুইটা হবে স্থির। ঠিক আছে, পি ভি এন টি। যদি আমার সম্পর্ক হয় ভি আর টি এর মধ্যে, তাহলে এই দুইটা হবে স্থির। বোঝা গেল, বোঝা গেল কি করছি আমি, যদি পি আর ভি এর মধ্যে সম্পর্ক হয় তাহলে এন আর টি হবে স্থির, যদি ভি আর টি এর মধ্যে সম্পর্ক হয় তাহলে পি আর এন হবে স্থির। সেম ভাবে যদি আমার পি ভি এন টি, যদি আমার সম্পর্ক দরকার হয় পি আর টি এর মধ্যে, তাহলে কি কি স্থির হবে বলো তো, তাহলে ভি আর এন হবে স্থির। বোঝা গেল, যে দুইটার মধ্যে সম্পর্ক, বাকি দুইটা স্থির থাকবে। এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা বা ভর আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখন চার্লস যেটা বলেছে, চার্লসের সূত্রটা সহজ ভাষায় যদি আমি বলি, সহজ ভাষায়,
ঠিক আছে, প্রথমে কঠিন ভাষায় যাচ্ছি না, হ্যাঁ, প্রথমে সহজ ভাষায় বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চার্লস মেনলি বুঝাতে চেয়েছে যে যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে কোনো গ্যাসের আয়তন কি হবে, বাড়বে না কমবে? তোমার কমন সেন্স কি বলে? যদি তুমি কোনো গ্যাসের তাপমাত্রা বাড়াও তাহলে তার আয়তন বাড়বে নাকি কমবে? বলো। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। তো অনেককে আমি এটা পড়াতে দেখেছি, এভাবে এক্সাম্পল দিতে দেখছি যে শীতকাল আর গ্রীষ্মকাল, হ্যাঁ, দিয়ে ওই যে দরজা হচ্ছে বা হচ্ছে এগুলার উদাহরণ দেয় যে শীতকালে দরজা লাগানো কঠিন হয়ে যায়, কারণ কি, এটা উদাহরণ দেয় না? কারণ হচ্ছে ঢিল হয়ে যায়, তখন দরজাটাও ভালো মতো লাগে না। আবার গরমকালেও লাগানো কঠিন হয়ে যায়, কারণ গরমকালে কি হয়ে যায়, প্রসারিত হয়ে ওটা লাগাতে আরো সমস্যা হয়, মানে তখন লাগতে চায় না, তাই না? সো মেন জিনিস হচ্ছে তাপমাত্রা বাড়ালে কোনো গ্যাসের আয়তন বাড়ে। তাপমাত্রা বাড়ালে কোনো একটা গ্যাসের আয়তন বাড়ে। ভাই একটু আগাই নেই। তাপমাত্রা বাড়ালে কি হবে বলো? আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, সো আসলে এই জিনিসটা আসলে গ্যাসের জন্য বেশি ভালো মতো বোঝা যায়, কারণ নর্মালি তুমি যদি কোনো কঠিন পদার্থ লাইক এটাকে যদি এখন তুমি অল্প একটু তাপমাত্রা দাও তাহলে কি এটার আয়তন বাড়বে? বলো তো। অল্প একটু মানে তাপমাত্রা দিলে কিন্তু আয়তন বাড়বে না। বা তুমি যদি এখন ওই শীতকাল গ্রীষ্মকালের উদাহরণ নাও, তো ওই জিনিসটাও কিন্তু আসলে কঠিন। একজন বলছে তাপমাত্রা বাড়লে আয়তন কমবে, হাই হাই কি বলে? তো তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। ঠিক আছে, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো সন্দেহ আছে যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে? বলো। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? তো যার সন্দেহ আছে তার জন্য এখন যেহেতু জিনকে আমি ডাক দিছি, তো জিন জিনিস নিয়ে চলে আসছে, আমরা এখন দেখাই ফেলতে পারি। ঠিক আছে, তো সবাই তোমরা রেডি হও, তাহলে আমরা আসলে দেখি, হ্যাঁ, যে তাপমাত্রা বাড়লে যে একটা গ্যাসের আয়তন বাড়ে সেটা আমরা দেখি। তাহলে চলো আমরা আসলে দেখা শুরু করে ফেলি, চলেন ভাই আমরা যাই। সো দেখো আমার হাতে বেলুন আছে, এবং আচ্ছা এই বেলুনটা দেই, হলুদ জিনিস বেশি ফোকাস করে। সো বেলুনটার ভিতরে কিছু না কিছু গ্যাস তো আছে, তাই না? এই যে অ্যাটলিস্ট তোমার এই বোতলের মধ্যে তো গ্যাস আছে। তো এই গ্যাসটা যদি এখন আমি, দেখো বেলুনটা চুপসে আছে, এখন আমি যদি এই যে আমার এখানে গরম পানি আছে, এই গরম পানি দিয়ে এই বোতলটা ডুবাই ফেলি, তাহলে গ্যাসের কি হবে, আয়তনটা বেড়ে যাবে। তো গ্যাসের আয়তনটা বাড়বে আমি কিভাবে বুঝবো? যদি আমার এই বেলুনটা ফুলে যায় তাহলে আমি তখন বুঝবো যে কি গ্যাসের আয়তন বেড়ে গিয়েছে, তাই না? সো চলো আমরা এটা ডুবানোর পরে যদি দেখি বেলুনটা ফুলে উঠেছে তাহলে আমি বুঝবো যে কি গ্যাসের আয়তন বেড়ে গিয়েছে। তো চলো এই যে ধরো আমরা ডুবাই দিলাম, দেখো আস্তে আস্তে কিন্তু বেলুনটা দেখো ফুটে উঠলো। ঠিক আছে, ফুলে উঠছে না? তার মানে বোঝা যাচ্ছে যে যখন আমি হিট দিলাম তখন বেলুনটার ভিতরে যে গ্যাস ছিল তার আয়তন বৃদ্ধি পেয়েছে। আবার দেখো, আবার কিন্তু আয়তন কমে গেছে। আমি আবার যদি ভিতরে দেই, আবার দেখবা এটার আয়তন আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা এই যে ফুলে উঠছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন থিং। বা তুমি আরেকটা বেলুন এটা আছে, ভাবতে পারো যে ওইটাতে মনে হয় আমি স্পেশাল কোনো কিছু করছি। সো এইটাতেও সেম জিনিসই হবে, মানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা হবেই, হতে বাধ্য, ইটস সায়েন্স। ঠিক আছে, একটু সময় লাগছে বাট হবে। বুঝলা? আমি কি করলাম, তাপমাত্রা বাড়িয়েছি, আয়তন বেড়ে গিয়েছে। সো ওকে, তাহলে আমরা সবাই আসলে দেখে ফেললাম যে তাপমাত্রা যদি কোনো জিনিসের বাড়াই তাহলে, কোনো জিনিস না বলতে হচ্ছে গ্যাসের, ঠিক আছে, গ্যাসের তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। সো আমরা আসলে এটা এখন একটু প্র্যাকটিক্যালি যখন বুঝে ফেললাম, এখন চার্লস আসলে কি বলতে চেয়েছে বা চার্লস আসলে জিনিসটা কিভাবে বলেছে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে ফ্রিজে দুধের বোতল রাখলে উপর পর্যন্ত ফুল হয় না কেন? তামিম তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। তামিম বলছে যে ফ্রিজে যদি দুধের বোতল রাখা হয় তাহলে বোতল ফুল হয়ে যায় না কেন? হে ওরে তোমরা একটু ধরে ক্লাস থেকে বের করে দাও তো। আমি বারবার বলছি গাধা, বলদ, গান্ডু, গরু,
মুরগি, ছাগল, ভেড়া? এটা গ্যাসের জন্য, গ্যাস গ্যাস। দুধ কি গ্যাস? হ্যাঁ, দুধ কবে থেকে গ্যাস হলো রে? ঠিক আছে, জিন ছেড়ে দেবো রে তোর পিছে। তার মানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। ঠিক আছে, চলো। সো চার্লসের কথাটা অলমোস্ট এরকম যে ভি সমানুপাতিক টি। ঠিক আছে, তো ভি সমানুপাতিক টি যদি হয়, এটা আমরা দেখে ফেললাম অলরেডি, সো এটা নিয়ে আমাদের আর কোনো ইয়া থাকার কথা না, কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, আমরা তন্ত্রমন্ত্র করে অলরেডি দেখে ফেলছি। তামিম রাগ করে না বাবা, হ্যাঁ এমনি ভালোবাসা আর কি। ঠিক আছে, সমস্যা নাই, ভুল হতেই পারে এরকম। ঠিক আছে, আমরাই তো। ঠিক আছে, একটু ক্লাসের মধ্যে মজা হবে। এই বাদ দাও, তামিম ভালো ছেলে, ওকে কিছু বলো না। এই তো তামিম ক্লাসের মধ্যে ফেমাস হয়ে গেল আজকে। তাহলে ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে ভি সমানুপাতিক টি যদি হয়, মানে তাপমাত্রা বাড়লে আয়তনটা বাড়ে। ঠিক আছে, তাহলে বলো দেখি, আমি যদি এখন এখানে ইকুয়াল চিহ্ন নেই, তাহলে এখানে একটা কে আসবে, তাহলে কে ইন্টু টি হবে, তাই না? কে ইন্টু টি। তাহলে আমরা কি লিখতে পারি? ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এবং এখানে আমাদের আরেকটা কথা কি ছিল, যে আমাদের পি হবে কনস্ট্যান্ট, এবং কি বলতো, এন হবে কনস্ট্যান্ট। এন হবে কনস্ট্যান্ট। এন কেন কনস্ট্যান্ট বলো দেখি? কারণ আমি কিন্তু দেখো বাইরে থেকে কিন্তু বেলুনের মধ্যে কোনো হাওয়া দেওয়া হচ্ছে না, বাইরে থেকে বেলুনের মধ্যে কোনো হাওয়া দেওয়া হচ্ছে না। এটা কি তুমি বুঝতে পারছো? আমি নিচে তাপ দিচ্ছি, তখন এর ভেতরের যে গ্যাস পার্টিকেল গুলো, এর ভেতরের যে গ্যাস পার্টিকেল গুলো, সেগুলোর আয়তন বৃদ্ধি পেয়ে এটা ফুলে উঠছে। খুবই সিম্পল জিনিস কিন্তু, বুঝলা? আমি কিন্তু বাইরে থেকে কোনো গ্যাসের মলিকিউল অ্যাড করি নাই, বা আমি কোনো বাতাস দেই নাই যে কারণে ফুলে উঠছে। আমি তো বাতাস দিয়েও ফুলাইতে পারতাম না, আমি বাতাস দেই নাই, ওরা নিজেরাই আয়তন বৃদ্ধি করেছে এবং এটা ফুলে উঠেছে। বুঝতে পারছো? তার মানে এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা ভাইয়া। তাহলে বলো দেখি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ভি টু বাই টি টু। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। এখন যদি আমি তোমাকে বলি যে ভাই এখান থেকে তোমাকে একটা গ্রাফ আঁকাইতে বললাম, ধরো ধরো একটা গ্রাফ আঁকাইতে বললাম, ঠিক আছে, যে ধরো ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, তাই না? তাহলে ভি ইকুয়াল কে ইন্টু টি। তাহলে আমি তোমাকে বললাম যে ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকো, পারবা? বলো তো ভি ভার্সেস টি এর গ্রাফ কিরকম হবে, বলো। ভি ভার্সেস টি, এটার গ্রাফ কিরকম হবে? কে পারে? ভি ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে? এন হচ্ছে মোল সংখ্যা, পি ধ্রুবক হলো কেন? কারণ তুমি তুমি নিজেই বলো যে এখানে কি তোমার বাইরে থেকে চাপ কেউ দিচ্ছে? বাইরে থেকে কি কেউ চাপ দিয়েছে? এই যে বোতলে, এই বোতলের গায়ে বাইরে থেকে কি কেউ চাপ দিয়েছে? না। তো এখন এখান থেকে যদি তুমি না বোঝো, তাহলে দেখো এটা হচ্ছে তোমার অয় অক্ষ বরাবর নিয়েছি আমি, এটা হচ্ছে টি নিব হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এম। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স। তার মানে আমার গ্রাফটা কেমন হবে ভাই? আমার গ্রাফটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই বরাবর হচ্ছে আমার কি থাকবে বলো? এই বরাবর থাকবে আমার টি, এই বরাবর থাকবে আমার ভি, এবং সুযোগ বুঝে কি করে দিতে হবে, এটাকে এই যে এটা হবে গ্রাফ। ঠিক আছে, এটা হতে পারে, বা এরকমও হতে পারে, বা এরকমও হতে পারে। এটা যে কোনো কিছুই হতে পারে, বুঝলা? যে কোনো কিছুই হতে পারে। তাহলে বলো দেখি, এই গ্রাফগুলোর নাম কি? মনে করো এটা পি ওয়ানে, এটা পি টুতে, এটা পি থ্রিতে। যেমন বয়েলের গ্রাফের একটা নাম ছিল, বয়েলের গ্রাফের একটা নাম ছিল কি বলো দেখি? আইসোথার্ম। তাহলে এটাকে আমরা কি বলবো? ওইটা ছিল আইসোথার্ম, কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল।
তাহলে এটাকে আমরা কি বলবো? এখানে কি কনস্ট্যান্ট? এখানে হচ্ছে চাপ কনস্ট্যান্ট, এজন্য আমরা এগুলোকে বলবো সমচাপীয় রেখা। আগের দিন ছিল সমতাপীয় রেখা, এগুলো হবে সমচাপীয় রেখা। এখানে P1, এখানেও P1, এখানেও P1, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি ভাই? সমচাপীয় রেখা। সমচাপীয় রেখা ইংরেজিতে বলা হয় আইসোবারিক। আইসোবারিক, বার মানে হচ্ছে প্রেসার, ওই যে আইসোবারিক লাইন বা আইসোবারিক কার্ভ। ঠিক আছে, আইসোবারিক লাইন। বোঝা গেল তাহলে? আচ্ছা, এখন যদি আমি নর্মালি বোঝাই, গ্রাফ থেকে যদি এখন বোঝাইতে চাই যে আসলে ভাই হচ্ছেটা কি, গ্রাফ থেকে বুঝতে পারবা? চলো আমরা আসলে গ্রাফ থেকে একটু বোঝার চেষ্টা করি যে কেন এরকম হচ্ছে বা কি হচ্ছে আসলে। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের এই বরাবর টি, এই বরাবর হচ্ছে ভি। তাহলে আমাদের রেখাটা আমরা কিরকম পাচ্ছি? আমাদের রেখাটা আমরা পাচ্ছি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এখন বলো দেখি, এটা মনে করো T1, এটা মনে করো T1, তাহলে T1 যদি এটা হয় তাহলে এর কোরেসপন্ডিং V1 হচ্ছে এটা, এর কোরেসপন্ডিং V1 হচ্ছে এটা। এটা যদি T1 হয় তাহলে এর কোরেসপন্ডিং V1 হচ্ছে এটা। তার মানে তাপমাত্রা যখন T1, আয়তন হচ্ছে আমার V1। কিন্তু আমি চাচ্ছি T2 তে যদি আমি তাপমাত্রা বাড়াই, আয়তন কি হবে? বাড়বে না কমবে? তাপমাত্রা যদি আমি বাড়াই, আয়তন বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। এখন দেখো, এই যে মনে করো এখন এটা, তাহলে এটা T1 যদি হয় তাহলে T2, তাহলে আমার তাপমাত্রা বেড়ে গিয়েছে। আমার তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমার আয়তন কি হবে বলো? আয়তনও কিন্তু আমার বেড়ে যাবে। এই যে দেখো, এখন এটা কিন্তু আমার V2, দেখো এটা কিন্তু আমার V2, তাই না? বেড়ে গিয়েছে। তাপমাত্রা বেশি, এই যে T2, আয়তন V2। তাপমাত্রা কম, আয়তন কম। বুঝলা? বোঝা গেল? তার মানে তুমি গ্রাফ থেকেও এটা বুঝিয়ে দিতে পারো যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। এই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ডান? এক্সপেরিমেন্টাল জিনিস সহ ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার কিনা? সো এগুলো কিন্তু তোমাদেরকে রিভিউ দিয়ে জানাইতে হবে ভাই, যে আসলে এই জিনিসগুলো তোমরা বুঝতেছো কিনা, হ্যাঁ, বা ক্লাসগুলো কেমন লাগতেছে। আই ডোন্ট থিঙ্ক যে মানে আমি আমি শিখতে 1 বছর আছি, সো এই জিনিসটা আমরা আগেও কখনো করি নাই কেউ, যে আমরা আসলে এই মানে বিশেষ করে বয়েল এবং চার্লসের সূত্র আমরা কখনো এভাবে পড়াই নাই। ঠিক আছে, আমার কাছে মনে হইলো যে আসলে আহ যদি আমার জিনভূত থেকে যদি ফায়দাই না হয়, তাহলে এগুলা যদি দেখাইতে না পারি তাহলে কি লাভ, তাই না? হ্যাঁ ভাইয়া, ব্রেক, এই ব্রেক দেওয়া যাবে না। আমার ইচ্ছা মতো কি অক্ষ নিতে পারবো? হ্যাঁ, নাও নাও, সমস্যা নাই। বাট ইচ্ছা মতো অক্ষটা নেওয়া যায় না, এটার একটা ভেজাল আছে। তো ভেজালটা আমি আজকে বলতে চাচ্ছি না, ভেজালটা বলবো কোনো একদিন। মানে তোমরা এখনো কেবলই তোমাদের শুরু হইলো, হ্যাঁ, মানে তোমরা এখনো অনেকটাই অপরিপক্ক, অনেকটাই কাঁচা, মানে অ্যাটলিস্ট কেমিস্ট্রি বোঝার জন্য। কারণ ফিজিক্স জিনিসটা ইজি, ঠিক আছে? ফিজিক্স জিনিসটা ইজি, ফিজিক্স তুমি যা পড়বা তোমার আজীবন মনে থাকবে, বিশেষ করে ভেক্টরের জিনিসগুলো অনেক ইজি। বাট কেমিস্ট্রি ইজ নট দ্যাট মাচ ইজি। তো কেমিস্ট্রি বোঝার জন্য একটা পরিপক্কতা লাগে, হ্যাঁ, একটা ম্যাচুরিটির ব্যাপার আছে। তো এটা আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেমিস্ট্রির ম্যাচুরিটিটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। ফিজিক্স যেটা যেমন ঝট করে তোমরা ধরে ফেলতে পারো, কেমিস্ট্রি এত ঝট করে ধরতে পারবা না, ইটস টাফ। ওকে, চলো তাহলে আমরা ইন ফিউচারে যাই। তাহলে আমরা যদি একটু পরের স্লাইডে যাই, তো আসলে চার্লস কখনোই সরাসরি ওই কথাটা বলে নাই যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, এটা চার্লস কখনোই সরাসরি বলে নাই। বাট আমরা এটা পেয়ে যাই, কিভাবে পাই সেটা আমরা এখন দেখব। তো চার্লস যে কথাটা বলেছে সেটা বোঝার জন্য এখন একটু মাথাটা ঠান্ডা করতে হবে, কমেন্ট করা বন্ধ করতে হবে, মোবাইল থেকে হাতটা সরাতে হবে, মোবাইলটা একটা জায়গায় রাখো, আমার কথা জাস্ট 2 কান দিয়ে শুনবা, আর কিচ্ছু না। আমার কথা জাস্ট কান দিয়ে শুনতে হবে, এখন বুঝতে হবে। ওকে, চলো। চার্লস বলেছে যে স্থির চাপে, এটা তো খুবই স্বাভাবিক, চার্লসের কথা স্থির চাপ দিয়ে শুরু হবে।
এবং নির্দিষ্ট ভরের, মানে পি কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, মানে ভর বলতে তো ডাব্লু, এখন ডাব্লু মানে তো মোল সংখ্যা, তাই না? এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম, তাই না? তো মানে ভর যদি এক হয় মোল সংখ্যাও একই। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি তাপমাত্রার গ্যাসের আয়তনের এত অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। কিছু কি বোঝা গেল? হ্যাঁ, মনে হইতেছে না কি বলছে রে বাবা, এর মাথা এত ক্রিটিক্যাল কেন, কি কয়? হ্যাঁ, পাগল নাকি? হ্যাঁ বেটা পাগল নাকি, কি কইছে এগুলা? হ্যাঁ, নির্দিষ্ট ভরের স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। তো আমি কি করতাম নাকি, মানে তোমরা বি লাইক আমি কি করতাম, বাড়ে তো বাড়ে, কমে তো কমে, আমার কি, তাই না? তো এটা আমরা বোঝার চেষ্টা করবো এখন, ঠিক আছে? চলো, যে আসলে চার্লস কি বলার চেষ্টা করেছে, ঠিক আছে? সো এটা একটা তন্ত্র, সো আমি তন্ত্র বোঝাই দেওয়ার জন্য তো আমি তান্ত্রিক আছি, তাই না? মন্ত্র বোঝাই দেওয়ার জন্যই তো আমি আছি। তো চার্লসের মন্ত্রটা উনি আসলে ঘুরাই পেঁচাই ওই কথাটাই বলেছে যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। তো ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন V0, ধরো কথার কথা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন হচ্ছে V0। ওকে, গুড। আচ্ছা, এখন চার্লস যে কথাটা বলতে চাচ্ছে যে তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, চার্লস বলছে যে 1 ডিগ্রি বাড়ালে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 0 ডিগ্রি সেলসিয়াস এর আয়তনের সাথে, আয়তনের থেকে কি 1/273 ভাগ বৃদ্ধি পাবে, এই কথাটা উনি বলছে। মানে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে কত হবে জানো আয়তন? 1 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, বৃদ্ধি পাবে কতটুকু বলতো? বৃদ্ধি পাবে কত? 1 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে কত বলো? কতটুকু বৃদ্ধি পাবে? আদি আয়তনের 1/273 ভাগ, মানে বৃদ্ধি পাবে V0 ইন্টু, মানে এভাবে লিখি, বাংলায় লিখি, V0 এর 1/273, মানে 0 ডিগ্রি যে আয়তন ছিল সেটা আছেই, এটা V0। তুমি যদি এখন 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাও, তাহলে কি হবে? V0 এর 1/273 বৃদ্ধি পাবে, মানে আদি আয়তনের 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? মানে উদাহরণটা যদি আমি এভাবে দেই, কথার কথা, যে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হচ্ছে 273, তাহলে তুমি যদি ওইটার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে দাও, তাহলে কতটুকু বৃদ্ধি পাবে বলতো? তাহলে বৃদ্ধি পাবে হচ্ছে 273 1/273, মানে কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন V0 হচ্ছে 273 ml মনে করো, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে হচ্ছে 273 1/273, এর মানে কি গুণ, তাহলে এটা কাটলে 1, তাহলে বৃদ্ধি পাবে কত? 1 ml। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে? আয়তন হবে কত বলো? 273 তো আগেই ছিল, আরো 1 বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? 274 ml হবে। ফিল করতে পারছো জিনিসটা? বুঝতে পারছো যে মানে চার্লস আসলে কি বলতে চেয়েছে? চার্লস আসলে কি বলতে চেয়েছে বুঝেছো? যে 0 ডিগ্রিতে যত আয়তন হবে, 1 ডিগ্রি বাড়ালে তার 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে, মানে 1 ml বৃদ্ধি পাবে। যদি 273 ml হয়,
তাহলে আয়তন 1 ml বৃদ্ধি পাবে। মানে এটা যদি ভি নট হয় তাহলে বৃদ্ধি পাবে কতটুকু? বৃদ্ধি পাবে এতটুকু। বুঝলা? তার মানে যদি 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, 2 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে কতটুকু? ভি নট এর 2 ডিভাইডেড বাই 273। 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে কতটুকু বৃদ্ধি পাবে? ভি নট এর 273 ভাগের 3 ভাগ। 1 ডিগ্রিতে 273 ভাগের 1 ভাগ, তাহলে 2 ডিগ্রিতে 273 ভাগের 2 ভাগ, তাহলে 3 ডিগ্রিতে 273 ভাগের 3 ভাগ বৃদ্ধি পাবে। বুঝলা? হ্যাঁ, আহ বাবুর রহমান, ভাইয়া পোল দেন, ভাইয়া পোল দেন। কেন রে ভাই, পড়াচ্ছি ভাল লাগছে না? একটা জিনিস বললাম যে আমি পড়াচ্ছি, উল্টাপাল্টা মেসেজ দিও না, ঠিক আছে? ও বলতেছে ভাইয়া পোল দেন, পোল দেন। আচ্ছা যাই হোক, তার মানে এতটুকু বৃদ্ধি পাবে ভাই, এটা বৃদ্ধি পাবে। তাহলে বলো, তাহলে এবার আমরা অন্য একটা পেজে যাই, চলো। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত? বলো দেখি। 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন আমরা ধরছি হচ্ছে ভি নট। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে বলো দেখি? আয়তন কত হবে? ধরো ভি1। তাহলে ভি1 হবে, এটার সাথে কতটুকু বৃদ্ধি পাবে? এটা তো আগে থেকেই ছিল, তাহলে এটার সাথে বৃদ্ধি পাবে কত? ভি নট এর 1/273। তাহলে ভি নট প্লাস ভি নট এর 1/273 এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এতটুকু বৃদ্ধি পেল, আর এটা তো আগে থেকেই ছিল। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে? ভি2। তাহলে ভি2 হবে ভি নট প্লাস ভি নট এর 2/273। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে? ভি3 ইকুয়াল টু হবে ভি নট প্লাস ভি নট এর 3/273। বোঝা গেল? এই সূত্র আসে না এখনো সাকিবুল, আগে মাথা খারাপ করে দিচ্ছে, বলে সূত্র বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। সূত্র আসে নাই তো, চিল ম্যান চিল। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসের যে আয়তন, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা তো আগে থেকে আছে। তাহলে 1 ডিগ্রি বাড়ালে এটার 273 ভাগের 1 ভাগ বাড়বে, 2 ডিগ্রি বাড়ালে এটা 273 ভাগের 2 ভাগ বাড়বে, 3 ডিগ্রি বাড়ালে 273 ভাগের 3 ভাগ বাড়বে। তাহলে বলো দেখি, তুমি যদি টি ডিগ্রি সেলসিয়াসে বাড়াও, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে? ভিটি। তাহলে ভিটি হবে ভি নট প্লাস, 1 এর জন্য যদি 1 হয়, 2 এর জন্য যদি 2 হয়, 3 এর জন্য যদি 3 হয়, তাহলে টি এর জন্য আমি কি লিখতে পারি? T/273, তাই না? লিখতে পারি না এটা? এটাই চার্লস বলেছে, এটাই বলেছে চার্লস, যে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি ডিভাইড বাই 273। বোঝা গেল? তো এখানে ভি নট কমন নাও, এখানে ভি নটটা যদি কমন নাও তাহলে কি হবে বলো? ভিটি ইকুয়াল ভি নট কমন নিলে 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। ওকে, এই কথাটা পুরোপুরি বলেছে চার্লস। প্লাস কেন হলো? কারণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে প্লাস, কারণ আগের থেকে বৃদ্ধি পাবে না। তোমার আগে ছিল 2 টাকা, আগে ছিল তোমার 2 টাকা, এখন 1 টাকা বৃদ্ধি পেল, তার মানে তোমার কত হয়ে যাবে? 3 টাকা। তোমার আগে ছিল 2 টাকা, এখন 2 টাকা বৃদ্ধি পেল, তাহলে কত হবে? 4 টাকা। বুঝো নাই? বুঝো নাই? ক্লিয়ার এত দূর? বলো। প্র্যাকটিস করলে এগুলো ইজি হবে। আর কমলে মাইনাস হবে, কমলে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই যে দেখো, এবার পড়ো তো, এবার কি একটু সহজ মনে হয়? স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273, মানে 273 ভাগের 1 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটবে। তাপমাত্রা বৃদ্ধি হলে 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস হলে 273 এর 1 ভাগ হ্রাস পাবে। তুমি বাইরে যখন কেমিস্ট্রি পড়তে যাবা,
80% টিচার তোমাকে এটা পড়াবে, শুধু এটা বলবে এটা বয়েলের সূত্র। আমি আবারও বলি, 80% টিচার যারা বাংলাদেশের অলিতে গলিতে পড়ায় তারা এটাকে বয়েলের সূত্র বলে, সরি চার্লসের সূত্র বলে। বাট দিস ইজ নট দ্য ল অফ চার্লস। এটা চার্লস কখনোই বলে নাই, এটা চার্লস কখনোই বলে নাই। সো তোমাকে এতটুকু পড়িয়ে ছেড়ে দিলে আমার হয়ে যাইতো, আমার কাজ শেষ, আমি এতটুকু দিয়ে ম্যাথ করতে পারবো এবং আমরা ম্যাথ করবো এটা দিয়েই। বাট আমি যদি তোমাকে বলতাম যে চার্লস এ কথা বলছে, ঠিক আছে, তাহলে এটা চার্লসের যে থিওরি সেটার সাথে অন্যায় করা হয়, বুঝলা? চার্লস এ কথা বলে না, চার্লস বলেছে এই কথা, চার্লস বলেছে এই কথা, ঠিক আছে? তাহলে আমরা যে সূত্রটা পেলাম চার্লসের কথা থেকে সেটা হচ্ছে কি বলতো, যে যদি তোমার 1 ডিগ্রি বাড়ে তাহলে এটা 2 ডিগ্রি থেকে এটা, ঠিক আছে? তাহলে আমরা এইটা থেকে কাজ শুরু করছি। চলো দেখো, খেয়াল রাখো ভাই, খেয়াল রাখো, খেয়াল রাখো এইটা। এখন আমরা ওই ফর্মুলায় কিভাবে গেলাম, তাহলে এটা হচ্ছে, দেখো আমি আবারও লিখি, ভিটি ইকুয়াল ভি নট 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। তাহলে এক কাজ করো তো, ভি নট টি 273টা এখানে লসাগু নাও, তাহলে কি হয় বলো তো, 273 প্লাস টি, এটা হয় কিনা? এটা লেখা যায়, এটা লেখা যায়, বলো লেখা যায়। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, যে ধরো কোন ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি 273 গুণ যোগ করা হয় তাহলে কি হয়? যদি যদি সেলসিয়াসের সাথে 273 যোগ করা হয় তাহলে কি হয় বলো তো? সেলসিয়াসের সাথে যদি 273 যোগ করা হয় তাহলে কি হয়ে যায়? কেলভিন হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি টি, টি যেটা হচ্ছে বড় টি দিয়ে লিখলাম, বড় টিটা কি? কেলভিনে তাপমাত্রা, কেলভিন স্কেলে তাপমাত্রা, ওকে। আর ছোট টিটা কি? ছোট টিটা ছিল ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, ওকে, ওকে হইল। তাহলে টি প্লাস 273 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি, বড় টি দিয়ে লিখলাম, বড় টিটা আসলে কি? কেলভিন, বড় টিটা হচ্ছে আসলে কি? কেলভিন, ঠিক আছে না? ওকে, এবার চলো, তাহলে এবার এখানে আসো, এই জিনিসটাকে তুমি আবার লিখতে পারো না, ভিটি ইকুয়াল, এই যে ভিনট তো ভিনটের জায়গায় আছে, এই এতটুকুকে আমি কি লিখতে পারি ভাই? 273 প্লাস টি, এটাকে আমি এখন বড় টি লিখতে পারি কেলভিনে, কেলভিনে ডিভাইডেড বাই 273। তাহলে ভিটি ইকুয়াল, দেখো ভিনট বাই 273 ইন্টু টি কেলভিন, লিখতে পারি? এত দূরে আসতে পারি? আসতে পারি। এখন দেখো এই জিনিসটা কিন্তু ভাই আমার কনস্ট্যান্ট, এই জিনিসটা আমার কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ 0 ডিগ্রিতে যে আয়তন সেটা তো আমার 0 ডিগ্রিরই আয়তন, এটা তো ফিক্সড। আর 273 তো 273 একটা নাম্বার, সো দিস ইজ আ কনস্ট্যান্ট। তাহলে এবার যদি আমি সমানুপাতিক চিহ্ন নিতে চাই, ধরো এবার আমি নিতে চাচ্ছি একটা সমানুপাতিক চিহ্ন, ওকে, তাহলে আমি যদি ইকুয়াল উঠাই দেই তাহলে সমানুপাতিক চিহ্ন নিব, এ কনস্ট্যান্ট গায়েব হয়ে যাবে। তাহলে ভিটি সমানুপাতিক টি কেলভিন, বুঝতে পারলা? এতক্ষণে যে আমি বলতে পারি এই লাইনটা, যে লাইনটা আমরা সেই শুরুতে দেখে আসছি, কোথায় দেখে আসছি ভাই? এই লাইনটা দেখে আসছিলাম আমরা এইখানে। এটা তুমি শুরুতে বলতে পারো না, ইউ ক্যান নেভার সি, ঠিক আছে, নেভার, এটা তুমি কখনোই বলতে পারো না। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ম্যাক্সিমাম জায়গায় যাবা, ঠিক আছে, এটা পড়িয়ে ওইটা আর পড়ায় না, পড়াই 20% টিচার পড়ায়, এটা আমি জানি, বাট 80% টিচার পড়ায় না, এটা পড়িয়ে ছেড়ে দেয়। কারণ পড়াতে গেলে তো বুঝতে পারবে না, বুঝাতে বুঝাতে পারবে বাট স্টুডেন্টরা বুঝতে পারবে না, তখন ছেড়ে দেয়। আরে সে বলতে যে সি হয়ে গেছে, কি যে করো তোমরা। ইংরেজির একদিন চরম ধোলাই দিব, দেখো ইংরেজি জিনিসটা অনেক বিদঘুটে। তাহলে ভিটি সমানুপাতিক হচ্ছে টি,
তাহলে টি কিন্তু কেলভিনে। তাহলে বলো ভাই, এই যে টি যে কেলভিনে, ঠিক আছে, তাহলে এরপরে আমরা এইটা ইউজ করতে পারি। তাহলে বলো তো ভাই, এইখানে যে তাপমাত্রা আমরা ইউজ করছি, এ তাপমাত্রাটা কিসে? এই তাপমাত্রাটা কোন এককে? কেলভিন এককে। এই তাপমাত্রাটা কেলভিন স্কেলে। যদি তুমি সেলসিয়াস স্কেলে ম্যাথ করো তাহলে ভুল যাবে। তুমি যদি সেলসিয়াস স্কেলে ম্যাথ করো তাহলে ভুল যাবে। বুঝতে পারছো? আমরা একটা ম্যাথ করে আসি। চলো। চলো চলো, ম্যাথ ম্যাথ ম্যাথ। আরে ম্যাথ কই? কি একটা অবস্থা! করো। এই ম্যাথ করে ছুটি দিয়ে দেবো আজকে। ম্যাথ করে ছুটি। পানি ঠান্ডা হয়ে গেছে। এত আগে কেন? 8টায় ছুটি না? 8টায় তো ক্লাস আছে আরেকটা। এল এন মানে কি? লন লন। ও, লন হচ্ছে লগের একটা ফর্ম। এই তোমরা তো ম্যাথ পড়ে আসছো। না? তো তোমরা তো আরো ভালো পারবা এটা। লগ লগ হচ্ছে 10 বেজ, হ্যাঁ, লগের বেজ হচ্ছে 10। আর যদি তুমি লগের বেজকে নাও লাইক লগ 10 বেজ এক্স, তখন এটাকে আমরা বলি হচ্ছে লগ এক্স। বাট লগের বেজ যদি হয় হচ্ছে একটা নাম্বার, এটার ভ্যালু আছে একটা। তো যদি তুমি লগের বেজ নাও, লগ বেজ এক্স, তখন এটাকে আমরা বলি হচ্ছে লন এক্স। হ্যাঁ, তো এই জন্য ব্যাপার আছে যে যেমন ধরো লগ যদি ভিত্তি মানে বেজ আর পাওয়ার এটা যদি মিলে যায়, ঠিক আছে, মানে বেজ আর যেটা তুমি ভ্যালু বের করতে চাও, তখন এটাকে আমরা বলি 1। আবার সেম ভাবে যদি লগ বেজ হয়, তখন সেটার ভ্যালু হয় 1। এই জন্য লন এর ভ্যালু হচ্ছে 1 হয়। হ্যাঁ, এই জন্য লন এর ভ্যালু 1 হয়। আবার তোমাকে যদি বলা হয় এটা লগ 5 বেজ 5, তাহলে এটার ভ্যালু হবে 1। বুঝলা? তো এগুলো আসলে ছোটবেলার জিনিস। ওকে, সো তোমাদের উত্তর আমি অলরেডি পেয়ে যাচ্ছি যে 1692। তো দেখো, একজন বলেছে 2900 কত, ওই যে ওই উত্তরটা আমার লাগবে। 2960 একজন বলেছো, হ্যাঁ, ওর উত্তরটা নিয়ে একটু কাজ করবো আমরা। 2960। সো এই ম্যাথটা তোমরা দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারো। আমি জানি না কে কিভাবে করেছো। সো প্রথমটা হচ্ছে এইভাবে তোমরা অনেকে ভাবতে পারো যে T1 দেওয়াই আছে, ও স্থির চাপ বলেছে, তার মানে এটা চার্লসের সূত্র। এটা তুমি বুঝে যাবা, স্থির চাপ বলেছে মানে চার্লস। তাহলে T1 কত? T1 হচ্ছে 20°C। এটা হচ্ছে V1 1600 ml। চেতনানাশক গ্যাস কোন রোগীর শরীরে প্রবেশ করানোর পরে, চেতনানাশক কি হয়, দেহের তাপমাত্রা 37°C হয়ে গেল, তার T2 হচ্ছে 37। গ্যাসের আয়তন কত হবে? V2 কত হবে? তো আমরা জানি যে T1 বাই মানে V1 বাই T1, V1/T1 ইকুয়াল টু কত? V2/T2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে V2 ইকুয়াল কি হবে? V2 ইকুয়াল V1/T1 ইন্টু T2। তাহলে V1 কত? 1600, T1 হচ্ছে 20, T2 হচ্ছে 37। তাহলে কত আসে এটা? তাহলে কত আসে বলো? 1600/20 ইন্টু হচ্ছে 37। তাহলে 2960। এই উত্তরটা একজন দিয়েছো, 2960। তো আমি তো জানি যে তুমি এটা কিভাবে বের করেছো, যেহেতু এটা মিলিলিটার ছিল, তাহলে মিলিলিটার। এখন এই প্রসিডিউরটা ভুল, এই ম্যাথটা হয় নাই। কেন হয় নাই বলো দেখি? স্যার আপনার ভুল হয়েছে। আল্লাহ, তাই? থ্যাংক ইউ সো মাচ।
আমি তো জানতামই না, ভুল করে ফেলছি। হাই হাই, তোমরা তো ভুল ধরে ফেলছো, সাবাস, তোমাদেরকে দরকার, তোমরাই আগামীর ভবিষ্যৎ। ঠিক আছে, তাহলে বলো এখানে ভুল কোথায়? ভুল হচ্ছে এই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এটাই বলে আসলাম যে তুমি যখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে, তুমি যখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবা, এই যে দেখো, এখানে যখন আমরা নিচ্ছি তখন আমরা টেম্পারেচারটা কিন্তু কেলভিনে নিয়েছি। দেখো প্রথমে ছিল সেলসিয়াসে, এই টেম্পারেচারটা ছিল সেলসিয়াসে, বাট এই টেম্পারেচারটা আমার ছিল কেলভিনে, তার মানে আমাকে কেলভিনে করতে হবে। বুঝতে পারছো? তো এটাই দেখানোর জন্য এতক্ষণ আমি কাজ করেছি। মানে তোমরা তো কখনো প্রশ্ন করবে না যে ভাই কেলভিনেই কেন, সেলসিয়াসে কেন না, কারণ তোমাদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে যে কেমিস্ট্রিতে ব্যাখ্যা নাই, কেমিস্ট্রি হচ্ছে ইললজিক্যাল। বাট কেমিস্ট্রিতে তো ব্যাখ্যা আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাখ্যা দিয়ে পড়ছি আমরা। ওকে, তাহলে আমাদের T1 কত হবে? 20 প্লাস 273, তার মানে 293 কেলভিন। T2 কত? T2 হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 37 প্লাস 273, তাহলে কত হয়? 27310 কেলভিন। V1 হচ্ছে 1600 মিলিলিটার, তাহলে V2 কত? তাহলে V2 ইকুয়াল টু, এই ফর্মুলাটা বসাই ফেলো আবার। V2 ইকুয়াল টু হচ্ছে কত? V1 বাই T1 ইন্টু T2। তো V1 কত? 1600 ডিভাইডেড বাই T1 কত? 293 ইন্টু 310, তাই না? কত হয় তাহলে? 1692, তাই না? 1692.83, 1692.83 ml। সো আমরা V2 পেয়ে গেলাম। সো বলো, চার্লসের সূত্রের মেন বেসিক ফিলিংস সহ ক্লিয়ার কিনা? আমরা ফিলিংসও দেখলাম, আমরা প্র্যাকটিক্যালও দেখলাম, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখলাম। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গিয়েছে? ভি বাই 273 কনস্ট্যান্ট কেন? 273 তো আগে কনস্ট্যান্ট, আর ভি না, ভি নট বাই, ভি নট হচ্ছে আদি আয়তন, তাহলে আদি আয়তন তো কনস্ট্যান্টই থাকবে, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন। সাবাস। কেলভিনে কেন নেওয়া হয়েছে? আল্লাহ রে, এতক্ষণ ধরে কি পড়ায় আসলাম তোমারে, বলো? হ্যাঁ, আমার নেক্সট ক্লাস এখানেই। হ্যাঁ, ওকে, তাহলে ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু ক্লিয়ার করে পড়লাম। আমরা নেক্সট দিন চার্লসের সূত্রের আরো ম্যাথ দেখব। আরো ম্যাথ দেখার পাশাপাশি আমরা গেলুসাকের সূত্রটা পড়ে ফেলবো। সেম গেলুসাকের ফর্মুলাটা সেম অ্যাজ চার্লসের ফর্মুলা, ঠিক আছে? বাট আমরা আসলে আজকে বয়েলের ফর্মুলাগুলো দেখলাম। আজকে আমরা কি কি পড়লাম দেখো, বয়েলের ফর্মুলার একটা অনুসিদ্ধান্ত দেখলাম, ঠিক আছে? অনুসিদ্ধান্ত দেখার পরে আমরা যেটা করলাম, একটা গ্রাফ দেখলাম রো ভার্সেস পি, তারপরে আমরা লন ভি ভার্সেস লন পি এর গ্রাফ দেখলাম, হ্যাঁ, এবং আমরা দুইটা ম্যাথ করলাম এবং ম্যাথের একটা শর্টকাট শিখলাম, ঠিক আছে? শর্টকাট দেখলাম, তারপরে আমরা সরাসরি চার্লসের সূত্রে গেলাম এবং চার্লসের সূত্রের আমরা গ্রাফও দেখে ফেললাম, এবং এটা ভি ভার্সেস টি যেটা কেলভিনে হয়, বাট এই কেলভিনেরটা আমরা কোথা থেকে আসে সেটা দেখলাম। চার্লস অ্যাকচুয়ালি বলেছিল এইটা, দেন আসলে এই কথাগুলো আমরা ব্যাখ্যা করলাম, দেন এখান থেকে আমরা এই সূত্রটা ডিরাইভ করে এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? সো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব কিছু, অবভিয়াসলি, হ্যাঁ, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, যেটা সেটা হচ্ছে যে এই জিনিসটার তোমরা গ্রাফ আঁকাবা। যে এটা তো দেখো, আমরা তো একটা গ্রাফ পেয়েছি এরকম, আমরা তো একটা গ্রাফ পেয়েছি এরকম, ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি, কি ব্যাপার, ভি ভার্সেস টি, এবং এ টিটা হচ্ছে কেলভিনে, তখন আমরা গ্রাফ পেয়েছি এরকম। বাট আমার যদি এই গ্রাফটা এরকম হয় যে এইদিকে ভি, এইদিকে টি ডিগ্রি সেলসিয়াস,
টি ডিগ্রি সেলসিয়াস ইউনিটে হয়, তখন গ্রাফটা কেমন হবে? ঠিক আছে, তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক। আর কিছু ম্যাথ হোমওয়ার্ক দিব, ঠিক আছে, ওইগুলো প্র্যাকটিস করবা। ওকে, ওকে, তাহলে এটা একটা হোমওয়ার্ক গেল। এইটা একটা হোমওয়ার্ক, এইটা একটা হোমওয়ার্ক। ইয়া নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, জলদি নাও, জলদি 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 স্ক্রিনশট নাও। ঠিক আছে, তাহলে এটা একটা হোমওয়ার্ক। আমি সরে যাচ্ছি, জলদি স্ক্রিনশট নাও। রোগীর তাপমাত্রা অন্য কারণেও তো বাড়তে পারে, বাড়লো, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে। এখন কোন কারণে রোগীর তাপমাত্রা বাড়ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক নাও, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা করাবো। এটা বয়েলের সূত্রে এরকম একটা ম্যাথ ছিল, যেটা আমি করাই নাই। হ্যাঁ, তো এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও, ম্যাথটা ইম্পর্টেন্ট। ওকে, সো ডান। এবং অবশ্যই অবশ্যই তোমরা আজকে যে জিনিসটা শিখলা ভাই, এটা সবাইরে দেখাইতে হবে। ঠিক আছে, এবং সবাই সুন্দর মতো এক্সপেরিমেন্টাল স্ক্রিনশট নিয়ে অবশ্যই শিখবো জিতবোতে জানাই দিবা যে বয়েলের সূত্র যেমন তোমরা শিখেছিলা, চার্লসের সূত্রটাও যে তোমরা শিখলা এক্সপেরিমেন্টালি, সেটা তোমরা জানাই দিবা। ঠিক আছে, তাহলে জিনভূতগুলা খুশি হয়ে যাবে, তাছাড়া কিন্তু সমস্যা আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। সেটা ফিজিক্স হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ইচ অ্যান্ড এভরিথিং প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।